বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগ সহকারী অধ্যাপক। তোমরা ছাত্রীরা ঢাকা মেডিকেল কলেজের অনার্স বিভাগের অনার্স প্রথম বর্ষের যে ছাত্রীরা সবাই বাড়িতে আছো, অবশ্যই আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই হোম কোয়ারেন্টাইনের মধ্যে, এই দুর্যোগের মধ্যে আমি তোমাদের অনলাইনে কিছু ক্লাস দিচ্ছি যতদূর সম্ভব হচ্ছে। গত ক্লাসে একটা দিয়েছি ক্যাপিটাল বাজেটের উপরে। ওখানে আলোচনা ছিল, কিছু থিওরিক্যাল আলোচনা ছিল এবং একটা পদ্ধতি আলোচনা করেছি এবং একটা পদ্ধতির একটা অঙ্কও দেখিয়েছি। আমি বলেছিলাম 4টা পদ্ধতির কথা। 4টা পদ্ধতির মধ্যে আজকে আরও 2টা পদ্ধতি এবং ওইটা আগেরটা সহ 3টা পদ্ধতি মোট একটা অঙ্কের মাধ্যমে প্রদর্শন করব তোমাদের সামনে। তোমরা সবাই বই হাতে নিও, তোমাদের যে বইটা আছে এখানে হ্যাঁ দেখো, একটি অঙ্ক আছে এখানে আমার বইয়ে। এ কোম্পানি হ্যাজ টু চুজেস অন দ্য ফলোয়িং টু প্রজেক্ট। হ্যাঁ, বোথ দ্য প্রজেক্ট হ্যাভ এ লাইফ অফ 5 ইয়ার্স। দুইটা প্রজেক্টেরই বয়স আছে আমার কত, 5 বছর। উইল বি ডিপ্রিসিয়েটেড অনলাইন বেসিস, তাদের অবচয় হয় সরলরৈখিক পদ্ধতিতে। দি ফার্মস কস্ট অফ ক্যাপিটাল ইজ 15% অ্যান্ড দ্য ট্যাক্স রেট 40%। বোথ দ্য প্রজেক্ট রিকোয়ার অন ইনিশিয়াল ক্যাশ আউটলে অফ 2 লাখ টাকা, অর্থাৎ এনসিও যে টাকাটা থাকে সেটা কত, 2 লাখ টাকা। দি এস্টিমেটেড আর্নিং ফ্রম দ্য প্রজেক্ট আর অ্যাজ ফলো। দুইটা প্রজেক্টের কথা বলেছি আমি এখানে, দেখো দুইটা প্রজেক্ট এ আর বি। আমি তোমাদের আজকে একটা প্রজেক্ট অঙ্কটা করিয়ে দেবো, পূর্ণাঙ্গ অঙ্কটা। বাকি বি প্রজেক্টটা সেমভাবে তোমরা বাসায় হোমওয়ার্ক করবে। তাহলে দেখো এখানে 5টা ওয়ার্কিং বের করতে বলা হয়েছে। প্রথমটা পে ব্যাক পিরিয়ড, দ্বিতীয়টা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন এআরআর, অর্থাৎ গড় মুনাফার হার, রিটার্নিং অন অরিজিনাল ইনভেস্টমেন্ট আরওআই, নিট প্রেজেন্ট ভ্যালু আর প্রবাবিলিটি ইন্ডেক্স, সম্ভাবনা ইন্ডেক্স হার। এখন দেখো আমি অঙ্কটা করি একটা টেবিলের মাধ্যমে। এখানে দেখো বোর্ডের আমি আগে এঁকে নিয়েছি। এখানে কি প্রজেক্ট এ যেটা আছে এটা করব, এটা প্রবাবিলিটি টেবিল, অর্থাৎ অঙ্কের ওই 4-5টা পয়েন্ট বের করতে গেলে আগে আমাকে এই টেবিলটা পরিপূর্ণভাবে করে আসতে হবে। টেবিলটা দেখো এখানে আমি তোমাদের ইয়ার কয়টা ঘর হয়েছে, মোট 10টা ঘর হয়েছে। এখানে দেখো 5টা বছরেরটা দেওয়া আছে, এখানে কলম করে দিচ্ছি আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10টা কলম। এই কলমের মাধ্যমে অঙ্কটা যদি তোমরা করতে যাও তাহলে আরও বিষয়টা আরও সহজ হয়ে যাবে। আর দেখো তাইলে আমার ইয়ারের জায়গায় প্রথম এটা 1 নম্বর, এই 2বার দেওয়া আছে। দেখো 2বার দেওয়ার মানে এটা হলো কলমের নাম্বার, এটা হলো ইয়ারের নাম্বার। এখন দেখো এখানে সিএফবিটি অর্থাৎ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, এই টাকাটা আমার অঙ্কের ভিতরে দেওয়া রয়েছে। সেটা কি, প্রথম বছর আছে দেখো 40,000 টাকা। প্রথম বছর আছে 40, এই অঙ্কটা 2000 সালে আসছে আমার অনার্স ইয়াতে। এখন দেখো তারপরে দ্বিতীয় বছর আছে কত হাজার টাকা, 42,000 টাকা। তৃতীয় বছর আছে কত হাজার টাকা, 70,000 টাকা। তারপরে চতুর্থ বছর আছে কত হাজার টাকা, 80,000 টাকা। পঞ্চম বছরে আছে কত হাজার টাকা, 70,000 টাকা। এখানে দেখো ডিপ্রিসিয়েশন, ডিপি মানে সংক্ষেপে আমি ডিপি লিখেছি, ডিপ্রিসিয়েশন অঙ্কের ভিতরে বলেই দিয়েছে সরলরৈখিক পদ্ধতি, অর্থাৎ স্ট্রেট লাইন মেথড যেটাকে বলে। এইটা একটা সূত্র আছে দেখো, কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই অ্যাসেট লাইফ। কস্ট কত টাকা এখানে, 2 লাখ টাকা। স্যালভেজ ভ্যালু আমার এখানে কিন্তু নাই, স্যালভেজ ভ্যালু আমার না থাকার কারণে এটাকে আমরা 0 টাকা ধরবো। যদি থাকতো তাহলে সেটা আমরা নিয়ে নিতাম। অ্যাসেট তাহলে আমার কত বছর, 5 বছর। তাহলে এই 0 দিয়ে এটা বিয়োগ করলেই 2 লাখই হয়, ভাগ 5, তাহলে কত আসতেছে আমার এখানে আসতেছে ডিপ্রিসিয়েশন আমার আসবে এখানে কত হাজার টাকা। এখানে স্যালভেজ ভ্যালু আমার এখানে নাই অঙ্কের ভিতরে, তাহলে যদি আমি এখানে ডিপ্রিসিয়েশন কত হাজার টাকা আসতেছে, 40,000 টাকা। 40,000 টাকা আমার ডিপ্রিসিয়েশন, অর্থাৎ প্রতি বছরই আমার 40,000 টাকা করে ডিপ্রিসিয়েশন হবে। দেখো প্রথম বছরে 40,000, দ্বিতীয় বছরে 40,000, তৃতীয় বছরে 40,000, চতুর্থ বছরেও 40,000, পঞ্চম বছরেও 40,000। এখন দেখো ইবিটি বের করব, আর্নিং বিফোর ট্যাক্স। এখানে দেখো 4 নম্বর কলমে 2 - 3 মানে কি, 2 - 3 মানে 2 এর সাথে 3 বিয়োগ করা নয়, 2 কলমের টাকাগুলোর সাথে 3 কলমের টাকাগুলো বিয়োগ করাকে মনে হয়েছে 2 - 3। তাহলে দেখো এই 40,000 টাকা থেকে 40,000 থেকে যদি 40,000 টাকা বিয়োগ করি তাহলে আমার 0 টাকা চলে আসে। আবার 42,000 থেকে যদি 40,000 টাকা বিয়োগ করি তাহলে আমার এখানে আসে কত টাকা, 2,000 টাকা।
70 থেকে 40 যদি আমরা বিয়োগ করি আমার আসে কত টাকা? 30,000 টাকা। আবার 80 থেকে 40 যদি বিয়োগ করি 40,000 টাকা। আবার 70 থেকে 40 যদি বিয়োগ করি এখানে আমার আসে কত হাজার টাকা? 30,000 টাকা। এখন দেখো ট্যাক্স কিন্তু তোমার অঙ্কের ভিতরে আমি বলেছি 40%, অঙ্কের ভিতরে দিয়ে দিয়েছে 40%, অর্থাৎ সেই অঙ্কটা তোমরা এখানে C16 902 নম্বর পেজের বই, তোমাদের বইতে তোমরা খুঁজবা পেয়ে যাবে। 2000 সালে অঙ্কটা আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি প্রশ্নে। এখন দেখো এই 4 মানে 40%, 4 কলমের টাকাগুলোকে 4 বোঝানো হয়েছে ওখানে, এবং এই টাকাগুলোর উপরে আমি 40% বের করব। তাহলে 0-এর উপরে 40% বের করলে তো 0ই হয়। আবার 2000-এর উপরে যদি 40% বের করি তাহলে কত হয়? 800 টাকা হয়। আবার 30-এর উপরে যদি আমি ট্যাক্স বের করি 40%, তাহলে কত হয়? 12,000 টাকা হয়। আর 40-এর উপরে যদি 40% বের করি আমরা 16,000 টাকা হয়। আবার 30-এর উপরে যদি বের করি আমরা কত হাজার টাকা হয়? 12,000 টাকা হয়। ওকে, এখন দেখো ইএটি অর্থাৎ ট্যাক্স আমরা ধার্য করলাম। ইএটি মানে আর্নিং আফটার ট্যাক্স, অর্থাৎ ইবিটি ছিল আর্নিং বিফোর ট্যাক্স, অ্যান্ড ট্যাক্স বাদ দেওয়ার পরে আর্নিং আফটার ট্যাক্স বেরিয়ে আসবে। আর্নিং আফটার ট্যাক্সটা কীরকম দেখো? 4 - 5, অর্থাৎ 4 নম্বর কলমের টাকাগুলোর সাথে 5 নম্বর টাকাগুলো বিয়োগ করা। 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হবে। আবার 2000 থেকে 800 বিয়োগ করলে কত হবে? 1200 হবে। 3000 থেকে 12,000 বিয়োগ করলে কত হবে? 18,000 টাকা হবে। আবার 40,000 থেকে যদি 16,000 বিয়োগ করো তাহলে কত হবে? 24,000 টাকা হবে। আবার দেখো, সরি, এটাকে আর একটু মুছিয়ে একটু স্পষ্ট করে লিখি আমরা, 24,000 টাকা। আবার যদি 30,000 থেকে 12,000 বিয়োগ করি তাহলে কত হবে? আমার এখানে 18,000 টাকা হবে। এই এখন কি বের করবো? 7 নম্বর কলমে 3 + 6 অর্থাৎ CFAT, অর্থাৎ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, ক্যাশটা ফ্লো হচ্ছে আফটার ট্যাক্সের পরে কী পরিমাণ টাকা। এটা কীভাবে করে? 3 + 6। 3 বলতে কোন এই ডিপ্রিসিয়েশন ঘরের অ্যামাউন্টগুলোকে 3 ধরা হয়েছে, 6 বলতে এই ইএটি ঘরের টাকাগুলোকে বোঝানো হয়েছে। তাহলে এই কলমের টাকার সাথে এই কলমের টাকাগুলো আমরা যোগ করে দেবো, যোগ করে দিলে আমরা সিএবিটি পেয়ে যাবো। তাহলে দেখো এই 40,000 টাকার সাথে যদি 0 টাকা যোগ করি আমার 40,000 টাকাই আমার এখানে আসে। আবার 40-র সাথে যদি 1,200 যোগ করি তাহলে আমার আসে কত? 41,200। আবার 40-এর সাথে যদি 18 যোগ করি তাহলে কত? 58,000 টাকা। আবার 40-এর সাথে যদি 24 যোগ করি আমরা তাহলে কত আসে? 58,000 টাকা। আবার দেখো 64, দেখো এখানে আসবে কত? 64,000 টাকা। তারপরের ঘরে আবার যদি যোগ করি আমরা তাহলে আমরা পাবো কত? 58,000 টাকা। এখন দেখো CCFAT, গত ক্লাসে আমি কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেখিয়েছিলাম। পেব্যাক পিরিয়ডটা বের করতে গেলে, অর্থাৎ পিবিপি বের করতে গেলে আমাকে এই কলমটা অবশ্যই বের করতে হয়, নাহলে সম্ভব হয়ে ওঠে না। তাহলে দেখো কিউমুলেটিভটা কী বের করবো? এই 40,000 টাকা আমার এখানে যাবে, 40-র সাথে এই 41,200 টাকা আমার যোগ হবে, তাহলে কত? 81,200। 81,000 58 যদি যোগ করি তাহলে 1,39,200। তারপরে 2,03,200। তারপরে আবার কত? 2,61,000, 2,61,200। ঠিক আছে, এখন দেখো আমাকে কি করতে হবে এখানে? এই টাকাটা আমার এখানে 58,000 টাকা ঠিকই আছে এখানে যোগ করে। এখন দেখো 15% আমার ডিসকাউন্টিং ফ্যাক্টরটা বের করতে হবে, অর্থাৎ পিবি ফ্যাক্টর যেটাকে বলে, এটাকে ডিসকাউন্টিং ফ্যাক্টর বলে থাকি। এটির একটি সূত্র আছে, আমরা একভাবে বের করতে পারি, 1 / 1 + r⁴n। এখানে দেখো অন আর এর মানটা কত? এখানে আর এর মানটা হলে দেখো 1 + 15% মানে 0.15। এন এর মানটা কত? প্রথম বছর 1, তাহলে কত? 1 / 1.15 পাওয়ার অন। এখন আমরা এটা যদি বের করি, আমরা ক্যালকুলেটর চেপে বের করতে পারি। আমরা ক্যালকুলেটর চেপে বের করে আমি ক্যালকুলেটরের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি ক্লাসে, আবারও এখন দেখাবো। আগে লিখে নিই আমি, 0.870 আসবে, পরের বছরটা আসবে তোমার 756, পরের বছরটা আসবে তোমার 658, তারপরেরটা 0.572, তারপরেটা আসবে 0.497। এটি একটি সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা বের করে নিতে পারো। কিভাবে বের করবা দেখো, এখানে দেখো কিভাবে বের করবা। প্রথম বছর যদি হয়
দেখো এখানে আমি ক্যালকুলেটর নেই, প্রথম বছর কি অন, এখানে আমি বলেছি অন ডিভাইডেড বাই 1.15, অন ভাগ 1.15, পাওয়ার কত আমার প্রথম বছর 1 অন। দেখো এটা যদি আমি করি তাহলে কত 0.869 আসে, আর 0.869-এর পরে দেখো 5 আসে, যদি 5 থেকে তাহলে আমরা কী করি, এই বেজোড় সংখ্যাটা আমরা কী করি বামে 1 যোগ করে দিই, এই জন্য আমি 870 আসছি। দ্বিতীয় বছরে আমি কী করবো, জাস্ট এই 1.15 দিয়ে ভাগ করব। এই দ্বিতীয় বছরে এই পয়েন্টটা বের করতে গেলে শুধু 1.15 দ্বারা আমরা ভাগ করব। দেখো ভাগ 1.15 ভাগ করলে কি দ্বিতীয় বছর বেরিয়ে আসছে 0.756 বেরিয়ে আসছে। এরপরে তৃতীয় বছরের জন্য আমার কোনো কিছু ভাগ করতে হবে না, খুবই সহজ পদ্ধতি। দেখো খালি ইজেগোলটি চাপ দাও, দেখো তৃতীয় বছর বেরিয়ে আসবে, আবার ইজেগোলটি চাপ দাও, দেখো চতুর্থ বছরটা বেরিয়ে আসবে, আবার ইজেগোলটি চাপ দাও, দেখো পঞ্চম বছরটা বেরিয়ে আসবে। এইভাবে পর্যায়ক্রমে আমি চাইলে 10 বছরটাও বের করতে পারবো, এইভাবে আমরা বের করে নেবো। এখন আমার কি দেখো 7.7 × 9, 7 × 9 বলতে 7 নম্বর কলমের যে টাকা, এই যে 7 কলমের যে টাকাগুলো অ্যামাউন্টগুলো, এই অ্যামাউন্টগুলোর সাথে আমি এই পিভি ফ্যাক্টরটাকে গুণ করে দেবো। গুণ করে দিলে আমার কি হবে দেখো, প্রথমটা আসতেছে কত 34,800, 34,800, তারপরটা আসতেছে 31,100, সরি 34,800, 34,800, তারপরটা আসতেছে কত আমার 31,147, তারপরে 38,164, তারপরে কত 36,608, তারপরে কত 28,826, 28,826। এই দেখো টোটাল যোগ করলে আমার এটা আসতেছে কত, টোটাল ভ্যালুটা আমার হচ্ছে কত, হচ্ছে 1,69,545 টাকা, 1,69,545 টাকা হয়ে গেছে। এইভাবে আমরা দেখো টেবিলটা শেষ করলাম। এখন পর্যায়ক্রমে আমরা সমস্ত অ্যান্সারগুলো বের করে নিয়ে আসবো। নিচে আস্তে আস্তে এক একটা টেবিল থাকা অবস্থায় দেখে আমি বের করে দিই, তোমাদেরকে একটা একটা করে বের করে দিচ্ছি। দেখো প্রথমটা কি বলা আছে, এ নম্বরে বলা আছে পে ব্যাক পিরিয়ড পি, অর্থাৎ এটার সূত্র কি এ প্লাস NCO মাইনাস সি ডিভাইডেড বাই ডি, গত ক্লাসে তোমাদেরকে দেখেছি। এখন আমরা এটা কীভাবে বের করবো, দেখো সিএপিটি ঘরে, কারণ সিএপিটি টাকাটা গত ক্লাসের অঙ্কে সরাসরি দেওয়াই ছিল, এটাতে আমাদের কিন্তু কী হয়েছে টেবিলের মাধ্যমে ক্যালকুলেশন করে বেরিয়ে আসতেছে। তাইলে আমার এখানে NCO টাকাটা কত, NCO টাকাটা কিন্তু আমার এখানে 2 লাখ টাকা। এখন আমাকে সি বের করতে হবে, ডি বের করতে হবে, এ বের করতে হবে। দেখো তাহলে এই 2 লাখ টাকা কোথায় আছে, এই যে দেখো এখানে আমার 2 লাখ টাকা আছে কোথায়, সরি এখানে প্রথম বছরের প্রজেক্টের টাকাটা কত, এখানে 2 লাখ টাকা। তাইলে NCO টাকাটা তোমার প্রথম বছরে যে টাকাটা আছে আমার CCF, দেখো এখানে এই যে 2,03,200 টাকা, এই 2,03,000 টাকার 200 টাকার মধ্যে দেখো 2 লাখ টাকা চলে আসছে। কীভাবে আসছে, এই 1,39,200 টাকার সাথে CCF এর সাথে এই 64,000 টাকা যোগ করে আসছে। তাহলে এইটাকে আমরা সি ধরবো, আর এইটাকে আমরা ডি ধরবো। সি কত কোন ইয়ারে, সি দেখো এখানে আসছে 3 ইয়ারে, এখানে আমরা এ ধরে ফেলবো, এই দেখো এ। তাহলে দেখো আমরা সব পেয়ে গেলাম। সি পেলাম কত হাজার টাকা, 1,39,200 টাকা, আবার ডি পেলাম কত 64,000 টাকা, আবার এ পেলাম কত 3। এখন দেখো এ সমান আমার কত 3, NCOটা কত আমার 2 লাখ, সি আমার কত আমি বের করছি 1,39,200, আবার ডি বের করছি কত 64,000 টাকা। এখন দেখো এখানে 3 প্লাস এই 2 লাখ টাকা থেকে 1,39,200 টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে 60,800 টাকা আসে। দেখো 60,800 আর নিচে কত 64,000 টাকা আসে। এখন দেখো এখানে আমার 3 এই প্লাস এইটার সাথে 60,000কে 60,800 টাকা, সরি এখানে 800 টাকা হবে, 60,800 টাকা হবে। এই 60,800কে যদি আমি 64,000 দ্বারা ভাগ করি তাহলে কত আসে 0.95 আসে। এইটা যদি যোগ করি 3.95 ইয়ার, এইটা হলো অ্যান্সার। এই অ্যান্সারগুলো আমার একে একে বের করে, এটা এ নাম্বারটা আমি পেয়ে গেলাম পে ব্যাক পিরিয়ড। এখন আমাকে দ্বিতীয়টা কি বলা হয়েছে, ARR বের করতে বলা হয়েছে। ARRটা আমরা বের করব কীভাবে, দেখো ARRটা আমি আবার পুনরায় মুছি, ARRটা আমার বের করতে হবে। ARR দেখো বি নম্বরটা ARR, অ্যাভারেজ রেট অফ রিটার্ন। অ্যাভারেজ রেট অফ রিটার্নের সূত্র কি, অ্যাভারেজ EA
টি ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। অ্যাভারেজ ইনভেস্টমেন্ট সংক্ষেপে আমি লিখলাম AI। এখন আমরা এখানে সাইড নোটের মাধ্যমে এটা বের করে নেব। অ্যাভারেজ ইএটি, অ্যাভারেজ ইএটিটা বের করবো কীভাবে দেখো। অ্যাভারেজ ইএটি হবে টোটাল ইএটি, টোটাল ইএটি ডিভাইডেড বাই অ্যাসেট লাইফ, ডিভাইডেড বাই অ্যাসেট লাইফ। এখন টোটাল ইএটি আমরা এখানে করে নেব। টোটাল ইএটিটা কি, টোটালটা এখানে দেখো, এইটা যদি আমরা যোগ করি, যোগ করলে ৬১,২০০ টাকা আমার আসে। এখন আমার এখানে কত, ৬১,২০০, এই যে। আর অ্যাসেট লাইফটা কত আমার এখানে, 5 ইয়ার। তাহলে 5 দিয়ে আমরা ভাগ করি, ভাগ করলে আমার আসতেছে কত, এখানে ভাগ করলে আসতেছে আমার ১২,২৪০ টাকা, ১২,২৪০ টাকা। এই দেখো আমরা অ্যাভারেজ ইএটি পেয়ে গেছি ১২,২৪০। এখন অ্যাভারেজ ইনভেস্টমেন্টটা আমি কীভাবে করবো। অ্যাভারেজ ইনভেস্টমেন্টটা হলো তোমার, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হলো অরিজিনাল ইনভেস্টমেন্ট ভাগ 2। অরিজিনাল ইনভেস্টমেন্টটা কত, অ্যাভারেজ ইনভেস্টমেন্টটা দেখো, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হলো অরিজিনাল ইনভেস্টমেন্ট ভাগ 2। আমার জায়গার সংস্কৃতির কারণে আমি সংক্ষেপে লিখতে হচ্ছে। অরিজিনাল ইনভেস্টমেন্ট হলো আমার 2 লাখ টাকা, আর ভাগ 2, তাহলে হচ্ছে কত আমার 1 লাখ টাকা। এই দেখো আমরা এটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম 1 লাখ টাকা। আচ্ছা, 1 লাখ টাকা ইন্টু আমার সূত্রের মাধ্যমে এখানে তো 100 হবেই, ইন্টু 100। তাহলে আমার এখন দেখো ১২,২৪০কে তুমি যদি 1 লাখ দ্বারা ভাগ করো, এবার 100 দ্বারা গুণ করো, তাহলে আমার আসতেছে অ্যান্সার কত, 12.24%। এই দেখো আমার বি নম্বরের অ্যান্সারটা আমি পেয়ে গেলাম, ARR পেয়ে গেলাম। গত ক্লাসে আমি বলেছিলাম পেব্যাক পিরিয়ড একটা পদ্ধতি, ARR একটা পদ্ধতি, যে দুটো পদ্ধতি হয়ে গেল। তৃতীয় নম্বরটা কি আছে আমার এখানে, তৃতীয় নম্বরটা সি নম্বরটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলা আছে, ROI, সেটা আমরা বের করবো। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তোমরা খাতা কলম নিয়ে বসে অঙ্কগুলো একটু দেখো এবং কারসার চেপে চেপে অঙ্কগুলো আস্তে আস্তে কমপ্লিট করে নেবে। সি নম্বরটা দেখো, সি নম্বরটা হলো ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি, অ্যাভারেজ ইএটি, অ্যাভারেজ ইএটি ডিভাইডেড বাই অরিজিনাল ইনভেস্টমেন্ট, অরিজিনাল ইনভেস্টমেন্ট, OI, অরিজিনাল ইনভেস্টমেন্ট। তাহলে দেখো অ্যাভারেজ এটি আমরা কিন্তু পূর্বেরটা বের করে ফেলছি। এটা কত বের করছিলাম, 12,240, 12,240 পূর্বের বি নম্বরে বের করছিলাম। অ্যাভারেজ অরিজিনাল ইনভেস্টমেন্ট কত আমার, 2 লাখ টাকা। আচ্ছা, ইন্টু 100, দেখো এখন ওই 12,240কে যদি অরিজিনাল ইনভেস্টমেন্ট দিয়ে আমি ভাগ করি, 2 লাখ দিয়ে ভাগ করি, ইন্টু 100 দ্বারা গুণ করি, তাহলে আমার আসতেছে কত, 6.12%। দেখো 6.12% আমার আসতেছে। তাহলে আমি ROIটা বের করে ফেললাম। এমনিভাবে আবার দেখো আমি ডি নম্বরটা বের করব, নিট প্রেজেন্ট ভ্যালু। নিট প্রেজেন্ট ভ্যালু এটাও একটা পদ্ধতির কথা গত ক্লাসে আমি বলেছিলাম। নিট প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ তোমার ডি নম্বরে NP, নিট প্রেজেন্ট ভ্যালু। নিট প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা কি, নিট প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা হলো টোটাল TPV, টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস NCO। টোটাল প্রেজেন্ট ভ্যালু, দেখো প্রেজেন্ট ভ্যালু টোটালটা আমি ওখানে বের করেছি। দেখো এই যে 1,69,545 টাকা, 1,69,545 আমরা লিখবো 545 টাকা। NCO কত আমার, 2 লাখ টাকা। তাইলে দেখো এখন এই 2 লাখের তুলনায় কিন্তু 1,69,000 টাকাটা আমার কম আসে। কম আসলে আমার দেখো এখানে কীভাবে করবো আমরা, এটা টাকাটা আসতেছে কত, মাইনাস 30,455 টাকা। এটা অ্যান্সার, এটার অ্যান্সার হলো এইটা। ডি নম্বর হয়ে গেল। ই নম্বরটা দেখো PI অর্থাৎ প্রবাবিলিটি ইন্ডেক্স। ই নম্বরটা হলো দেখো, ই নম্বরটা হলো PI, প্রবাবিলিটি ইন্ডেক্স। প্রবাবিলিটি ইন্ডেক্সের সূত্রটা কি, NCV অর্থাৎ টোটাল PV ডিভাইডেড বাই আমার NCO ইন্টু 100। টোটাল পিভিটা আমরা কত দেখছি দেখো, 1,69,545। NCOটা কত আমার, 2 লাখ টাকা ইন্টু 100। তাইলে দেখো 1,69,545কে যদি 2 লাখ দ্বারা ভাগ করি, 100 দ্বারা গুণ করি, তাহলে কত হয়, 84.77%। দেখো পর্যায়ক্রমে আমরা সবগুলো অ্যান্সার বের করে ফেললাম। এখন আমাদের অঙ্কটা প্রজেক্ট বি যদি করি, আমাদের আরও একটু চর্চা হয়ে যাবে। দেখো আমরা
পর্যায়ক্রমে, তবে এই অঙ্কগুলি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এবং বিভিন্ন সালে এসছেও, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট মনে করতে হবে। এরপরে আরও একটি ক্লাসের মাধ্যমে আমি আরও কয়েকটা পদ্ধতি বের করে দেবো তোমাদেরকে। আর একটা ক্লাস হলে হয়তো বা তোমাদের কিছুটা উপকার হবে এবং সেটা আমি নিব ইনশাল্লাহ। তো তোমরা আজকে যে ক্লাসটা করলো অবশ্যই মনোযোগ সহকারে করছো এবং সেটা তোমরা ফলো করবা ক্লাসটা ভালো করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতে নিরাপদে থাকো, সবাই পরিজনকে নিয়ে থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।